আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ফুলের শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আমি আজকে আমার অনলাইন ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তোমরা জানো কোভিড-19 এর কারণে আমরা দীর্ঘদিন ধরে ক্লাস থেকে বিচ্ছিন্ন। তবে আমরা যথারীতি চেষ্টা করে যাচ্ছি তোমাদের কাছে আমাদের ক্লাসগুলিকে, আমাদের লেকচারগুলিকে পৌঁছে দেওয়ার জন্য। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি তোমাদের সাথে আমাদের সংযুক্ত রেখে আ আমাদের বিষয়ভিত্তিক তোমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য। সেই ধারাবাহিকতায় আজকে আমি সৈয়দ মোহাম্মদ নিজামুদ্দিন, প্রভাষক ইসলাম ইতিহাস সংস্কৃতি, শহীদ জিয়া রহমান কলেজ, চান্দিনা, কুমিল্লা থেকে তোমাদেরকে জানাচ্ছি আবারও স্বাগতম। আমরা ইসলামী ইতিহাস সংস্কৃতি বিষয় দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় বাংলার ইতিহাস পাকিস্তান আমল এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, তার মধ্যে আমরা দুই একটি বিষয় নিয়ে আমরা এগুলি ধারাবাহিকভাবে আলোচনা করছি। সেই ধারাবাহিকতার প্রথম আজকে যে বিষয়টি আলোচনা করব, আমরা এই আলোচনার বিষয়টি প্রবেশ আলোচনা শুরু করার আগে আমরা তোমাদের থেকে জানতে চাই বা তোমাদের থেকে এই বিষয়ে তোমাদের কতটুকু জানা আছে সেই বিষয়টি আমরা একটু মূল্যায়ন করতে চাই, একটু দেখতে চাই। সেই হিসাবে আমরা একটি ছবি দেখি। ছবি লেখা আছে, মাতৃভাষার অবমাননা চলবে না, রাষ্ট্রভাষা বাংলা চাই, উর্দু মানি না ইত্যাদি প্ল্যাকার্ড বিশিষ্ট একটি ছবি আমরা দেখতে পেলাম। আমরা আরও একটি ছবি দেখি, বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা ভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। এরকম স্লোগান সম্বলিত কয়েকটি ছবি, দুইটি ছবি দেখলাম। আর আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, আজকে আমাদের যে বিষয়টি সেটি ছিল ভাষা আন্দোলন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভাষা আন্দোলনের বিষয়টি পাঠটি আলোচনা করলে আমরা যেটি জানতে পারবো, ভাষা আন্দোলন কি, তা ভাষা আন্দোলন সম্পর্কে বর্ণনা করতে পারবো, ভাষা আন্দোলনের কারণ ব্যাখ্যা করতে পারবো, ভাষা আন্দোলনের ফলাফল বিশ্লেষণ করতে পারবো। আমরা এই শিক্ষণ পাঠটির এই শিক্ষণ ফলগুলোর ভিত্তিতে আমরা পরবর্তীতে আমাদের আলোচনাটি চালিয়ে যেতে চাই। আমরা আবারও কিছু ছবি দেখতে পাচ্ছি, যেটি সেই কলা ভবনে আমতলার, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের আমতলার ঐতিহাসিক ছাত্র সভা, যেটি ১৪৪ ধারা ভঙ্গের পূর্বে এখানে যে সমাবেশটি হয়েছিল ছাত্রদের, সেই সমাবেশটি এবং জগন্নাথ কলেজের ছাত্রদের মিছিলের ছবি, ২১শে ঢাকা আয়োজিত মিছিল এবং ১৪৪ ধারা ভঙ্গের পর ছাত্র যাদের হত্যা করা হয়েছিল বা সেই মিছিলে থেকে যারা পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন, সেই মহান ভাষা শহীদদের ছবি আমরা দেখতে পাচ্ছি। শহীদ আবুল বরকত, শহীদ আব্দুল জব্বার, রফিক উদ্দিন, শফিউর। আর পাশে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, এই যে স্মৃতিস্তম্ভের মতো, বা এটি বাংলার ইতিহাসে বা ভাষা আন্দোলনের, ভাষা শহীদদের স্মরণে সর্বপ্রথম যে স্মৃতিসৌধটি বা স্মৃতি মিনারটি বা শহীদ মিনার নির্মাণ করা হয়, এটি এইরূপ আকৃতির ছিল বা এই ধরনের নকশায় বা এই ধরনের আকৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় তৎক্ষণাৎ তারা এই মিনারটি তৈরি করেছিলেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার জানতে চাই, আমরা এবার পাঠে প্রবেশ করি এবং আলোচনা শুরু করি। প্রথমে যদি আমরা বলি ভাষা আন্দোলন কি। ১৯৪৭ সালে পাকিস্তান নামের একটি স্বাধীন রাষ্ট্রের দুটি অংশ দুটি অংশের মধ্যে ভাষাগত বিস্তর পার্থক্য ছিল। ১৪ আগস্ট ১৯৪৭ স্বাধীন হওয়ার পর দুটি অংশের মধ্যে, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান দুটি অংশের মধ্যে একটি ঠান্ডা লড়াই চলে। উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে পূর্ব পাকিস্তানের উপর মোহাম্মদ আলী জিন্নাহর সরকার চাপিয়ে দিতে ছিল, শাসক গোষ্ঠী চাপিয়ে দিতে চেয়েছিল। কিন্তু পাকিস্তানের মোট জনসংখ্যা ৫৬.৪% মানুষের মুখের ভাষা বা ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার পরিবর্তে
তারা উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালান। তারই প্রেক্ষিতে 1948 সাল থেকে শুরু করে 21 ফেব্রুয়ারি 1952 পর্যন্ত যে ধারাবাহিক যৌক্তিক ও ন্যায়সঙ্গত আন্দোলন করে, তাই ভাষা আন্দোলন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এক কথায় উত্তর দিতে চাই ভাষা আন্দোলন কি, আমরা বলতে পারি যে পাকিস্তান নামক একটি রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর পাকিস্তানের রাষ্ট্রভাষার প্রশ্নে 1948 সাল থেকে শুরু করে 1952 সাল পর্যন্ত পুরো পাকিস্তানের ছাত্র সমাজ বা জনগণ যে যৌক্তিক ও ন্যায়সঙ্গত আন্দোলন করেছিলেন, তাই ভাষা আন্দোলন। ধন্যবাদ। আমরা পরবর্তীতে যাই, দেখি ভাষা আন্দোলনের কারণ। ভাষা আন্দোলনের কারণগুলিকে আমরা তিনটি ভাগে ভাগ করে নিয়েছি: রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক। আমরা আলোচনা করব রাজনৈতিক কারণ নিয়ে। ভাষা আন্দোলন ছিল মূলত সাংস্কৃতিক আন্দোলন। রাজনীতিবিদগণ এই আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়েন। পাকিস্তানের শুরু থেকেই বাঙালিরা রাজনৈতিকভাবে অবহেলিত হতে থাকে। এর পিছনে পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক উদ্দেশ্য ছিল এবং রাজনৈতিক চর্চার বহুলাংশে দায়ী ছিল। মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন একাধারে গভর্নর জেনারেল, মুসলিম লীগের সভাপতি, জাতির পিতা, সর্বশ্রেষ্ঠ জাতীয় নেতা। ভাষা আন্দোলনের সফলতা বিফলতার সাথে রাজনীতিবিদগণের সফলতা বিফলতা জড়িত ছিল। ফলে ভাষা আন্দোলন একটি রাজনৈতিক চরিত্র লাভ করে। অর্থনৈতিক কারণ। ভাষা আন্দোলনের আরেকটি চরিত্র ছিল অর্থনৈতিক। এই আন্দোলন 1948 সাল পর্যন্ত অনেকটা শিক্ষিত বুদ্ধিজীবী শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল। 1952 সালে ভাষা আন্দোলনে ব্যাপকতা লাভ করে শুধু ভাষার ক্ষেত্রেই নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও বাঙালিদের প্রতি বৈষম্য প্রতিফলিত হয়। 1948 সালে পাকিস্তানের সিভিল সার্ভিস পরীক্ষা, মুদ্রা, ডাক টিকিট থেকে বাংলা ভাষা বাদ দেওয়ার ফলে বাংলা ভাষা শিক্ষিত শ্রেণী বাংলা ভাষা হারানোর ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। চাকরি হারানোর ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। অন্যদিকে পাকিস্তানের উভয় অংশে যাতায়াত ব্যবস্থার জটিলতা, ব্যয়বহুলতার জন্য পূর্ব পাকিস্তানের ব্যবসায়ী মহল চাকরি প্রত্যাশীদের প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়। সরকারের শিল্পনীতি, বাণিজ্য নীতি, সরকারি সিদ্ধান্ত এদেশের প্রতিটি পেশাজীবী শ্রেণীর সব মানুষকে ছুঁয়ে যায়। ফলে ভাষা আন্দোলন একটি গণভিত্তি লাভ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন সর্বশেষ যে কারণটি বলা হয়েছে সেটি হচ্ছে সাংস্কৃতিক কারণ। হ্যাঁ, ভাষা একটা সংস্কৃতি। আমরা জানি বাংলাদেশেও, আমরা যদি বর্তমান বাংলাদেশের কথা চিন্তা করি, আমরা জানি এক একটি অঞ্চলে এক একটি ধরনের ভাষা আঞ্চলিকতার লক্ষ্য করা যায়। তথাপিও এটি হচ্ছে ওই ভাষার সংস্কৃতি। আমরা যদি এভাবে দেখি, সাধারণভাবে জনগণ যা কিছু করে, যেভাবে করে, তাই সেই জাতির সংস্কৃতি। বাঙালি যা, তাই বাঙালির সংস্কৃতি। সে অর্থে জীবনের সকল কিছুই সংস্কৃতির অংশ। বাঙালির জীবন যাপনের ধরন, পোশাক, খাদ্য, উৎসব, অনুষ্ঠান, ভাষা, গান বাজনা, শিল্প, সাহিত্য, বাড়িঘর, যানবাহন, অলংকার, বিশ্বাস সব নিয়েই বাঙালি সংস্কৃতি। সংস্কৃতি একটি জাতির প্রাণ। বাংলা ভাষার গুরুত্ব বাস্তবতা অস্বীকার করে উর্দুকে রাষ্ট্রভাষা করার জোর চেষ্টা চালানো হয়। তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ বিভিন্ন প্রণাম থেকে বাংলাকে রাষ্ট্রভাষা করার জোর দাবি জানান। 56.40 মানুষের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার জোর দাবি জানানো হয়। কারণ একটি জাতিকে পাকিস্তান শাসক গোষ্ঠী বুঝতে পেরেছিল, একটি জাতিকে ধ্বংস করতে হলে তার ভাষাকে ধ্বংস করতে হয়, তাহলে সেই জাতিটি এমনিতেই ধ্বংস হয়ে যায়। ফলে তারা সে সাংস্কৃতিকভাবে বাংলাকে আঘাত করেন। ভাষা আন্দোলনের গতি প্রকৃতি। এবার আমরা আসি যে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট বা কিভাবে ভাষা আন্দোলনটা চূড়ান্ত পর্যায়ে লাভ করেছিল। 1947 থেকে 1952 সাল পর্যন্ত একটি ধারাবাহিক যে আন্দোলনটি হয়েছিল, সে আন্দোলনের কিছুমাত্র আমরা আলোচনা করব। 1947 সালের ডিসেম্বরে প্রথম দিকে করাচিতে অনুষ্ঠিত শিক্ষা সম্মেলনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উপেক্ষা করে উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব গৃহীত হয়। এতে ছাত্র বাঙালি বুদ্ধিজীবীগণ প্রতিবাদ শুরু করেন।
23 ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের অধিবেশনে ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান, কিন্তু পাকিস্তান সরকার এটিকে রাষ্ট্র বিভক্তির ষড়যন্ত্র বলে আখ্যা দেন। 19 মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন এবং 21 মার্চ রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় ঘোষণা দেন, উর্দু অ্যান্ড অনলি উর্দু শেল বি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। অর্থাৎ উর্দু এবং শুধুমাত্র উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রীয় ভাষা। 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় সমর্থন ও অনুরূপ ঘোষণা দিলে ছাত্র সমাজ প্রতিবাদ মুখর হয়ে না না বলে তাৎক্ষণিক প্রতিবাদ করে সভাস্থল ত্যাগ করেন। আমরা ভাষা আন্দোলনের কিছু ছবি দেখতে পেলাম। ভাষা আন্দোলনের গতি প্রকৃতি দ্বিতীয় পর্বে যেটি ছিল 27 জানুয়ারি 1952 খ্রিস্টাব্দে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে মোহাম্মদ আলী জিন্নাহ মৃত্যুবরণ করেন বা মোহাম্মদ আলী জিন্নাহ যখন একটু থেমে যান, এই আন্দোলনটি একটু অনেকটা স্থিমিত হয়ে পড়েছিল। কিন্তু 27 জানুয়ারি 1952 খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন আবারও ঘোষণা দেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। এই ঘোষণার প্রতিবাদে নতুন করে আন্দোলন শুরু হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 30 জানুয়ারি সভা এবং ছাত্র ধর্মঘট আহ্বান করে। 31 জানুয়ারি আওয়ামী মুসলিম লীগ সভাপতি মাওলানা আব্দুল হামিদ ভাসানীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সভায় সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এই সভায় 21 ফেব্রুয়ারি 1952 দেশব্যাপী হরতাল, জনসভা ও বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় নুরুল আমিন ঢাকা শহরে 144 ধারা জারি করে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেন। 20 ফেব্রুয়ারি সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের বৈঠক বসে। এই সভায় 144 ধারা অমান্য করার সিদ্ধান্তে মতবিরোধ থাকলেও পরবর্তীতে কিছু পরবর্তীতে ছাত্রদের চাপের মুখে ছাত্র দাবির প্রেক্ষিতে 144 ধারা ভঙ্গের সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, দিনটি 21 ফেব্রুয়ারি, 8 ফাল্গুন 1358 বঙ্গাব্দ, 11 ঘটিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা ছাত্রদের সবার জনসমুদ্রে পরিণত হয়। ছাত্ররা রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিয়ে মিছিল করলে পুলিশ মিছিলে গুলি করে। সিদ্ধান্ত মোতাবেক প্রথমে ছাত্রদের পরপর দুটি দল মিছিল নিয়ে বের হয়ে গেলে পুলিশ তাদেরকে আটক করেন। পরবর্তীতে সেখানে নারীদের নেতৃত্বে সেখানে আরেকটি মিছিল বের হয় এবং তারা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে থাকলে পুলিশ প্রথম দিকে টিয়ার সেল এবং পরবর্তীতে লাঠিপেটা করেন। এতে করে সকল ছাত্ররা যখন ব্যারিকেড ভেঙে এগিয়ে যাচ্ছিলেন তখন পুলিশের গুলিতে আব্দুস সালাম, রফিক উদ্দিন আহমেদ, আব্দুল জব্বার ঘটনাস্থলেই শহীদ হন। এই সময় আইন পরিষদের সভা চলছিল। আব্দুর রশিদ তর্কবাগী এর নেতৃত্বে আইন পরিষদের বেশ কয়েকজন সদস্য এই সংবাদপ্রাপ্ত হয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্তের দাবি জানান। 22 ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ শুরু হয়। এতে শফিউর রহমান সহ আরও কয়েকজন শহীদ ও অনেকেই গ্রেপ্তার হন। শিক্ষার্থী বন্ধুরা, এই 1952 সালের 21 ফেব্রুয়ারি এবং 22 ফেব্রুয়ারি যে সমস্ত ব্যক্তিরা ভাষাকে স্মরণীয় করে বাংলার অস্তিত্বকে টিকে রাখার জন্য যারা পাকিস্তানি শাসক বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়েছিলেন, যাদেরকে শহীদ করা হয়েছিল, সেইখানে যারা পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন তাদের সম্মানে 23 ফেব্রুয়ারি সারা রাত জেগে ছাত্ররা শহীদ মিনার নির্মাণ করেন। যেটি প্রথম ছবিটি আমি যদি দেখাই, প্রথম ছবিটির কথা তোমরা লক্ষ্য করো। প্রথম ছবিটি হচ্ছে সেই প্রথম শহীদ মিনার, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন একটি ভবনের, ঢাকা মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনের একটি বালু ইট সুরকি দিয়ে তারা ছাত্ররাই নিজেরাই এই শহীদ মিনারটি প্রথম নির্মাণ করেছিলেন। এবং পরদিন শহীদ মিনারটি শফিউর রহমানের পিতাকে দিয়ে এটি উদ্বোধন করা হয়, কিন্তু পাকিস্তানি পুলিশ সেটিকে ভেঙে দেয়। 1963 সালে অস্থায়ী শহীদ মিনারের স্থলে হামিদুর রহমানের নকশা এবং পরিকল্পনায় শহীদ মিনার নির্মাণ করা হয়, যেটি আমরা নিচে যে ছবিটি দেখছি
এই শহীদ মিনারটি, বর্তমান যে শহীদ মিনারটি আমরা দেখি, এটির আলোকে তৈরি করা হয়েছিল এবং 1971 সালে মুক্তিযুদ্ধের সময় শহীদ মিনারটি ভেঙে ফেললে 1972 সালে সেই নকশা অনুযায়ী বর্তমান শহীদ মিনারটি নির্মাণ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, নারীদের নেতৃত্বে যেই মিছিলগুলো হয়েছিল তোমরা দেখে নাও। ভাষা আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল? এটি অনেক সময় এই প্রশ্নটি 2 নম্বরের জন্য আমরা দেখতে পাই, অথবা আমাদের জানা দরকার। আমরা সব জায়গায় নারীদেরকে অবহেলা করি, কিন্তু তাদের যে কত জায়গায় প্রত্যেকটি আন্দোলনে তাদের যে সক্রিয় ভূমিকা ছিল, সক্রিয় সমর্থন ছিল, সহযোগিতা ছিল, সেটি আমরা ভুলে যাই। সেই না ভুলার জন্যই আমরা ভাষা আন্দোলনে নারীদের ভূমিকা নিয়ে একটু আলোচনা করেছি। সেই 1952-50 মানে 50-এর দশকে রক্ষণশীল সমাজে রক্তচক্ষু উপেক্ষা করে নারীরা 144 ধারা ভঙ্গ করে সমাবেশে যোগদান করে ছাত্রদের সাথে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে রাষ্ট্রভাষার দাবিতে স্লোগান দিয়েছিলেন। ভাষা আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী সূত্রে জানা যায়, আনন্দময়ী, বাংলা বাজার ও মুসলিম গার্লস মেয়েদের নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমতলা জড়ো হন বিশ্ববিদ্যালয়ের নারী নেত্রী বা অগ্রসর নারীগণ। ছেলেদের দুটি দলে 144 যারা এগিয়ে গেলে পুলিশ গ্রেপ্তার করে। এরপর মেয়েরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলে পুলিশ টিয়ার সেল ছোড়ে, লাঠিচার্জ করে মাদের চিকিৎসা, খাবারের সংস্থান করা, পরবর্তীতে মামলা হলে তাদেরকে আশ্রয় দেওয়া, বাড়ি বাড়ি ঘুরে চাঁদা সংগ্রহ করে ছাত্রদেরকে সহযোগিতা করেছিলেন। ভাষা আন্দোলনের সৈনিকদেরকে তারা রক্ষা করেছিলেন। এছাড়াও ভাষা আন্দোলনে 1952 সালের 21 ফেব্রুয়ারি ঘটনার পরবর্তীতে নারায়ণগঞ্জে মমতাজ বেগম তার বিদ্যালয়ের প্রায় 300 ছাত্রীকে নিয়ে নারায়ণগঞ্জ শহরে ভাষা আন্দোলনের পক্ষে মিছিল বের করেন, যেটি পরদিন আন্তর্জাতিক মিডিয়ায়, আন্তর্জাতিক সংবাদপত্রে সেটি প্রকাশিত হয় এবং এটি একটি সক্রিয় ভূমিকা হিসাবে আমরা এই চিত্রটি তুলে ধরলাম বা এই ঘটনা। এছাড়া আমরা আরো অনেককে দেখি সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছেন, বেগম সুফিয়া কামাল, নাদারা বেগম, লীলা রায়, হামিদা রহমান, হালিমা খাতুন সহ নাম জানা না জানা অনেক নারী সারা দেশে এই ভাষা আন্দোলনের জন্য, সারা পুরো পাকিস্তানে ভাষা দাবিতে আন্দোলন করেছেন, সহযোগিতা করেছেন। ভাষা ছাত্রদের সাথে, পুরুষদের সাথে কাঁধ মিলিয়ে তারাও সেই আন্দোলনে ভাষার দাবিতে অংশগ্রহণ করেছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বেশ কিছু শহীদ মিনারের ছবি দেখাচ্ছি। প্রথম যদি আমরা উপরটি দেখি, এটি প্রথম ছবিটি আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু জাতিসংঘের জাতিসংঘের সামনে নির্মিত, সদর দপ্তরের সামনে নির্মিত একটি শহীদ মিনারের ছবি এবং এখানে জাতিসংঘের সদর দপ্তরের সামনে ভাষা শহীদদের স্মরণে একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল, সেই ভাস্কর্যের কথা বলা হয়েছে। নিচে আমরা দুটি শহীদ মিনারের ছবি তুলে ধরেছি। মূলত আমরা চাচ্ছি যে, আমরা আলোচনায় যেটি আনতে চাচ্ছি যে আন্তর্জাতিক মানে ভাষা স্বীকৃতি হিসেবে কি করা হয়েছিল। প্রবল আন্দোলনমুখে পাকিস্তানের জাতীয় পরিষদ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। জাতীয় পরিষদে বাংলা ভাষা নিয়ে বিতর্কের সময় আদিল উদ্দিন আহমেদ দের উর্দু ভাষা হিসেবে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা স্বীকৃতি দিয়ে বিল পাস করা হয়। 1956 সালে সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। ভাষা আন্দোলনের তাৎপর্য বা গুরুত্ব। বাঙালি জাতীয়তাবাদী ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। আমরা যদি এই ভাষা আন্দোলনের গুরুত্ব বা তাৎপর্যগুলি যদি উল্লেখ করি, ১. ভাষা আন্দোলনে বাঙালি জাতির মনে জাতীয় চেতনা তথা আর্থ-সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক স্বাধিকার অর্জনের আকাঙ্ক্ষা জাগ্রত করে। ২. এই আন্দোলনে সমগ্র বাঙালি জাতিকে একাত্ম করে সংগ্রামী চেতনা উদ্বুদ্ধ করে। ফলে বাঙালি জাতীয়তাবাদীদের মধ্যে যে বৈপ্লবিক চেতনা ও সংহতির সৃষ্টি হয়, তা পরবর্তী সফল আন্দোলনে প্রেরণা, সাহস ও প্রাণশক্তির উৎস হিসেবে কাজ করে। এই আন্দোলন সর্বপ্রথম রক্তের বিনিময়ে জাতীয়তাবাদী গণদাবি আদায়ের শিক্ষা ও প্রেরণা দেয়। ভাষা আন্দোলনের তাৎপর্য আরও যদি আমরা আলোচনা করি, যে ভাষা আন্দোলন ছাত্র সমাজকে একটি প্রচ্ছন্ন রাজনৈতিক শক্তিতে পরিণত করে। ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, পেশাজীবী শ্রেণীর মধ্যে ঐক্য গড়ে তোলে। পুরো পাকিস্তানি যেই দেশে যে পশ্চিম পাকিস্তানি দেশে স্বতন্ত্র, তাদের দাবি যে স্বতন্ত্র খাতে প্রবাহিত হতে পারে, এই শিক্ষা ভাষা আন্দোলন থেকে আহরিত হয়। ভাষা আন্দোলন সর্বপ্রথম বাঙালিদের সংগ্রামে অগ্নিমন্ত্রে দীক্ষিত করে। সংগ্রাম ব্যতীত কোনো দাবি আদায় যে সম্ভব নয়, তা এই সংগ্রামের মাধ্যমে প্রমাণিত হয়। বাঙালিদের সমর্থনে এই ফলে 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্টের নিকট শোচনীয় পরাজয় ঘটে।
ভাষা আন্দোলন সংগ্রামী প্রেরণা, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 66 ছয় দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন এবং সর্বোপরি 71 সালে স্বাধীনতা সংগ্রামের পথ প্রদর্শক হিসেবে কাজ করে। বাংলা ভাষার মর্যাদা লাভ। 21শে ফেব্রুয়ারির ঘটনায় বাংলার সকল শ্রেণীর জনতা বাংলা ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের চাপ দিতে থাকে 1956 খ্রিস্টাব্দে এবং 1962 খ্রিস্টাব্দে সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়। বাংলাকে ভাষা আন্দোলন জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটিয়েছে বিশ্লেষণ করো, এরকম একটি প্রশ্ন আমরা দেখতে পাই। আমরা এই প্রশ্নের আলোকে কিছু আলোচনা করব। ভাষা আন্দোলনের পূর্ব বাংলার জনগণের মধ্যে এক নতুন জাতীয় চেতনার উন্মেষ ঘটেছে। এই চেতনা ক্রমে ক্রমে পাকিস্তানি জাতীয়তাবাদের ভিত্তিকে দুর্বল করে দিয়ে বাঙালি জাতীয়তাবাদের জন্ম, বাঙালিদের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষাকে জাগ্রত করে। গণচেতনার সুগঠিত বহিঃপ্রকাশ এবং পরবর্তীকালে শাসক চক্রের বিরুদ্ধে স্বাধিকার আন্দোলনের প্রথম বলিষ্ঠ পদক্ষেপ। বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ পূর্ব বাংলার মানুষ এরপর 1962 সালে এরপর 62 সালে ছাত্র আন্দোলন, 54 নির্বাচন, 62 সালে ছাত্র আন্দোলন, 66 সরদাহ, 69 গণ অভ্যুত্থান, 70 সাধারণ নির্বাচনে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় এবং সর্বশেষ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই জাতীয় চেতনাদের চূড়ান্ত সাফল্য অর্জিত হয়। এবং এই ভাষা আন্দোলনের পর কে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। 1953-62 সালে বাংলাকে যখন পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করা হয়, তখন ভাষার উৎকর্ষতার জন্য বাংলা একাডেমি, বাংলা উন্নয়ন বোর্ড সহ আরও কিছু প্রতিষ্ঠান তৈরি করা হয়, গঠিত হয়। ভাষা শহীদ দিবসের গুরুত্ব এবং আন্তর্জাতিক স্বীকৃতি। শিক্ষার্থী বন্ধুরা, এই আন্তর্জাতিক স্বীকৃতি লাভের ক্ষেত্রে ভাষা শহীদ দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপনের স্বীকৃতিটি আরও চমকপ্রদ একটি ঘটনা ছিল। সেই ভাষা আন্দোলনের শহীদ আব্দুস সালাম এবং রফিকুল ইসলামের নামে নামাঙ্কিত দুজন প্রবাসী ব্যক্তি, যার মাদার ল্যাঙ্গুয়েজ লাভ দ্য ওয়ার্ল্ড সংগঠনের মাধ্যমে 19 মার্চ 1998 সালে জাতিসংঘের তৎকালীন মহাসচিব কোফি আনানের কাছে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করার প্রস্তাব পাঠান এবং এই প্রস্তাবটিতে স্বাক্ষর করেন 7 জাতি ও 10 ভাষার মানুষ। 7 জাতি এবং 7 ভাষার 10 জন স্বাক্ষর করেছিলেন, যাদের মধ্যে ছিল ফিলিপিন, ইংরেজি, ক্যান্ডানিজ, মালয়, জার্মান, হিন্দি ও বাংলাদেশি। ইউনেস্কো 3 মার্চ 1999 সালে চিঠি দিয়ে আশ্বস্ত করেছিলেন যে হ্যাঁ, এটি করা যেতে পারে। এরপর বিভিন্ন বাধা বিপত্তি পার করে 1999 সালের 9 সেপ্টেম্বর বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় 17 লাইনের একটি প্রস্তাব প্যারিসের ইউনেস্কোর সদর দপ্তরে পাঠান এবং 1999 সালের 17 নভেম্বর 108টি দেশ 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সম্মত হয়। এভাবে বাংলা ভাষা শহীদ দিবস বা 21শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত হয়েছে। আমরা প্রবাদ পড়ি, বাংলা ভাষা আন্দোলনের কেন্দ্রে বাংলায় একাডেমি প্রাঙ্গণে যে মেলা হয়, সেই মেলার ছবি দিয়েছি। ওখানে দুটি জাতিসংঘের দুটি শহীদ মিনার এবং ভাস্কর্যের ছবি তুলে ধরেছি। অন্যদিকে বাংলার গ্রামের যে প্রবাদপড়ি, সেই প্রবাদপড়ির একটি সুন্দর দৃষ্টান্ত, খালি পায়ে বুকে কালো বেশ ধারণ করে সেই শোকাবহ দিনটিকে ছাত্ররা যেভাবে পালন করেছে প্রভাত পরিমাণে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানেই এই দিবসটি আমরা পালন করে থাকি, শহীদদের স্মরণ করে থাকি। ছাত্ররা, প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছু কাজ করব যে কত সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, আন্দোলন দমনের জন্য তৎকালীন সরকার কত ধারা জারি করেছিলেন, ভাষা আন্দোলনের তাৎপর্যটি, আমরা ভাষা আন্দোলনের কয়েকজন ভাষা শহীদদের নাম উল্লেখ করো, ভাষা আন্দোলনের প্রথম গান কোনটি। এভাবে আমরা বেশ কিছু প্রশ্ন তোমাদেরকে করতে পারি বা আসতে পারে, তোমরা সেগুলো একটু নজর দিবে। দলগত কাজে যেটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে মূলত জাতীয়তাবাদী চেতনা বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো, অথবা ভাষা আন্দোলনের হাত ধরেই আরেকটি প্রশ্ন হচ্ছে, ভাষা আন্দোলনের হাত ধরেই স্বাধীনতা
বাংলা স্বাধীনতা লাভ করেছিল? বিশ্লেষণ করো। মাতৃভাষা মানে কি? আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, মাতৃভাষা মানে কি? কত সালে প্রথম শহীদ মিনার স্থাপিত হয়েছিল? ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি? আমি জানি প্রথম সংগঠন হচ্ছে তমুদ্দুন মজলিস, যদিও আমি আজকে কোথাও এখানে উল্লেখ করার সুযোগ পাইনি। আশা করি তোমরা এটি জেনে নিবে। দুজন ভাষা শহীদের নাম বলো। ভাষা আন্দোলনের সূত্রপাত কখন হয়েছিল? 1947 সালে দেশ ভাগের পর থেকেই ভাষা আন্দোলনের সূত্রপাত হয়েছিল। কত সালে প্রথম শহীদ মিনার স্থাপিত হয়েছিল? সেটি আমরা বলতে পারি 1952 সালের 23 ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনের মধ্যে কি বাংলাদেশের স্বাধীনতা বীজ নিহিত ছিল? তোমার মতামতের আলোকে ব্যাখ্যা করো। এটি বাড়ির কাজ হিসেবে তোমাদেরকে দেওয়া উল্লেখ করা হলো। আশা করি এই সমস্ত কাজগুলির মাধ্যমে আমরা ভাষা আন্দোলনের সমস্ত বিষয়গুলি, ভাষা আন্দোলনের কারণ, ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, ভাষা আন্দোলনের গতি প্রকৃতি, সর্বশেষ ভাষা আন্দোলনের আন্তর্জাতিক স্বীকৃতি লাভ এবং ভাষা আন্দোলন সম্পর্কে আমরা আলোচনা করলাম এবং ভাষা আন্দোলন কিভাবে স্বাধীনতা পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিয়েছিল সেই বিষয়গুলি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহর কাছে সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।